বর্তমানে বেস্ট থ্রিলার ইন্ডিয়ান মুভি মানেই থাকবে ডাইরেক্টর জিতু জোসেফের নাম, যার হাত থেকে বেরিয়ে এসছে দৃশ্যম আর কোমানের মতো মাস্টারপিস থ্রিলার মুভি। রিসেন্টলি রিলিজ করেছে তার আরেকটা মুভি মিরাজ। তোমরা এতদিন মুভির মধ্যে টুইস্ট দেখেছ, কিন্তু কখনো টুইস্টের মধ্যে মুভি হয়তো দেখোনি। আজ নিয়ে এসছি এমনই একটা মাথা নষ্ট মুভি যার একটাও টুইস্ট আর এন্ডিং তোমরা প্রেডিক্ট করতে পারবে না। তো চলো শুরু করা যাক মিরাজ মুভির এক্সপ্ল্যানেশন। কোয়েম্বাটোর রেল স্টেশন, তামিলনাড়ুর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্টেশন হচ্ছে কোয়েম্বাটোর। এখান থেকে ট্রেনে চড়ে কোজিকোডের দিকে রওনা দিচ্ছে কিরণ। তবে সে হয়তো জানতো না এইটাই হতে চলেছে তার জীবনের শেষ ট্রেন যাত্রা, কারণ একটু পরে বিভিন্ন নিউজ চ্যানেলে শোনা যায় এক ভয়ানক খবর। কিরণ যে ট্রেনে চেপেছিল সেই ট্রেনটাই একটা ব্রিজ ক্রস করার সময় লাইনচ্যুত হয়ে পড়ে যায় নদীতে। ট্রেনের 3টে কামরা পুরোপুরি জলের তলায় চলে গেছে। এই দুর্ঘটনায় প্রায় 700 জন আহত, তবে এখনও অবধি কিরণের কোনো খোঁজ নেই। এত বড় একটা ব্রেকিং নিউজ পেয়ে সেটা কভার করার সুযোগ হাতছাড়া করে না ইনভেস্টিগেটিভ সাংবাদিক অশ্বিনী কুমার। যদিও সে কোনো টিভি চ্যানেলে কাজ করে না, তার রয়েছে পিওর ফ্যাক্টস নামের একটা ইউটিউব চ্যানেল, যেখানে সে প্রতিনিয়ত সমাজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে, সাথে সরকারের সমালোচনাও করে। তার বিশ্বাস বর্তমান সরকার বদলানোর দরকার, আর এই পরিবর্তনের সূত্রপাত হবে তার চ্যানেলের মাধ্যমেই। দুর্ঘটনার খবরটা কভার করার পর অশ্বিনীর সহকর্মী তাকে রাজকুমার নামের একটা লোকের কেসের ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় এখনও এই কেস সংক্রান্ত সব তথ্য পায়নি। যেদিন সে সব প্রমাণ জোগাড় করতে পারবে তখনই তারা এর খবর প্রচার করবে। আসলে রাজকুমার হচ্ছে এক বিশাল ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি কোম্পানির মালিক, যদিও এর পিছনে ওই কোম্পানির নাকি মানি লন্ডারিংয়ের মতো অপরাধে যুক্ত, যেটা তদন্ত করছে অশ্বিন। রাজকুমারের কোম্পানির একজন কর্মচারী অনন্ত, সে জানায় তাদের আনঅফিসিয়াল ক্লাউড ডেটা কেউ তাদের সিস্টেম থেকে ডাউনলোড করে সেটা একটা হার্ড ডিস্কে স্টোর করেছে, যেখানে তাদের কোম্পানির যাবতীয় তথ্য রয়েছে। তাই এটা অন্য কারোর হাতে চলে গেলে রাজকুমার জানে তার কোম্পানি ও তার জীবন নষ্ট হয়ে যাবে। রাজকুমার অনন্তের কাছে এটা কে করেছে জানতে চাইলে সে বলে এটা হয়তো কিরণের কাজ এবং তাকে এখন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে কিরণও ছিল এই কোম্পানিরই একজন কর্মচারী। রাজকুমারের কোম্পানির আরও 2জন কর্মচারী হচ্ছে অভি ও ঋতিকা। অভি হলো কিরণের বাগদত্তা। কিছুদিন আগেই তাদের বিয়ে ঠিক হয়েছে এবং তারা একে অপরকে খুবই ভালোবাসে। তবে অভি এখনও জানে না কিরণের সাথে কি হয়েছে। সে তাকে বারবার ফোন আর মেসেজ করলেও কিরণের কোনো রিপ্লাই না পেয়ে অভি চিন্তা করতে থাকলে সে ঋতিকাকে নিয়ে চলে যায় পুলিশ স্টেশনে মিসিং ডায়েরি করতে। অভি জানায় কিরণ তাকে বলেছিল সে একটা অফিসিয়াল মিটিংয়ের জন্য চেন্নাই যাচ্ছে, তবে এরপর 3 দিন ধরে তার ফোন বন্ধ। তার আরও চিন্তা হচ্ছে, কারণ এর আগে কিরণ বাইরে যাওয়ার আগে তার সব ডিটেলস অভিকে জানিয়ে যেত, এমনকি তাকে ফোন করে বারবার খোঁজও নিত। তবে এইবারে সে তার কোনো খোঁজ পাচ্ছে না। পুলিশ তাকে খোঁজার চেষ্টা করবে জানিয়ে আশ্বস্ত করে বাড়ি পাঠিয়ে দিলে কিছুক্ষণের মধ্যে ঋতিকার কাছে অফিসারের ফোন আসে। সে জানতে পারে কিছুদিন আগে যে ট্রেন দুর্ঘটনা হয়েছে সেখানে কিরণ ছিল এবং সে ওই দুর্ঘটনাতেই মারা গেছে। ঋতিকা এই খবর অভিকে জানালে সে প্রথমে কিছুতেই বিশ্বাস করতে পারে না এবং পরক্ষণেই কান্নায় ভেঙে পড়ে। পুলিশ অভি ও ঋতিকাকে ডেকে পাঠায় মৃতদেহ শনাক্ত করার জন্য। মনে সমস্ত জোর একত্র করে অভি তার প্রেমিকের বডি শনাক্ত করতে গেলে দেখে কিরণের গোটা শরীর অনেক দিন ধরে জলে ডুবে থাকায় পচতে শুরু করেছে। তাকে দেখে কোনো মতেই চেনা যাচ্ছে না, তবে সে তার জামা কাপড়, ঘড়ি, আইডি কার্ড দেখে বুঝতে পারে এটা কিরণের মরদেহ। কিরণের মৃত্যুর খবর রাজকুমারের কান অবধি পৌঁছে গেলে তার ডান হাত রিয়াস নামের এক গুন্ডাকে বলে কিরণ তার অফিসের সমস্ত ডেটা নিয়ে সেটাকে একটা হার্ড ডিস্কে আপলোড করে পালিয়েছিল। এখন সে মারা গেছে, তবে সেই হার্ড ডিস্কটার অস্তিত্ব এখনও রয়েছে। তাই যেভাবেই হোক এই হার্ড ডিস্কে যা আছে তা বাইরে আসার আগেই রিয়াজ যেন খুঁজে বের করে, না হলে রাজকুমারের সাথে রিয়াজ সহ আরও অনেকেই পথে বসবে। অন্যদিকে অভি ও ঋতিকা কিরণের মরদেহের অন্তিম সৎকার করে বাড়ি ফিরে এলে সে এখনো বিশ্বাস করতে পারছিল না যে কিরণ এই দুনিয়ায় নেই। ঋতিকা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও অভি কিছুতেই মানতে চায় না। এর আগে কোনোদিনও কিরণ তাকে না বলে তাকে কাজের সব ডিটেলস না দিয়ে কোথাও যায়নি, তবে এইবারে সে তাকে মিথ্যে বলেছিল কিনা সে নাকি চেন্নাই যাচ্ছে, কিন্তু সে সেখানে যায়নি। তাই অভি ঠিক করে সে যতদিন না খুঁজে বের করছে যে কিরণ তাকে কেন মিথ্যে বলেছিল ততদিন সে অফিস যাবে না।
এমন সময় অভির বাড়িতে এসপি অরুমুখম কিরণের মৃত্যুর সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে এলে সে অভিকে কিরণের কাছে থাকা হার্ড ডিস্কের ব্যাপারে জানতে চাইলে অভি ও ঋতিকা দুজনে বুঝতে পারে না এসপি কোন হার্ড ডিস্কের কথা বলছে, কারণ কিরণ তাদের এই বিষয়ে কিছুই জানায়নি। তাই এসপি জানায় কিরণের কাছে এমন একটা হার্ড ডিস্কে অনেক সেন্সিটিভ তথ্য ছিল এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করা অত্যন্ত জরুরি। তাই অভি যদি সেই হার্ড ডিস্কের ব্যাপারে কিছু জানতে পারে তাহলে সে যেন অবশ্যই এসপিকে জানায়। এরপরেও যদি সে বাদে অন্য কেউ হার্ড ডিস্ক খুঁজতে এখানে আসে তাহলে তারা যেন সেটাও এসপিকে জানায়। এসপি চলে গেলে এবার সেখানে এসে হাজির হয় অশ্বিন। আসলে অশ্বিনও তো অনেকদিন ধরেই রাজকুমারের কোম্পানির আসল সত্যটা সবার সামনে আনতে চাইছিল, তবে তার কাছে ছিল প্রমাণের অভাব। এখন সে জানতে পেরেছে যে রাজকুমারের কোম্পানির 2 নম্বরই কারবারের যাবতীয় তথ্য ছিল কিরণের কাছে একটা হার্ড ডিস্কে। তবে সে যেহেতু এখন মৃত তাই হয়তো অভি হার্ড ডিস্কের ব্যাপারে কিছু জানতে পারে, তাই অশ্বিন তাদের ফলো করতে শুরু করেছিল। সে এখন অভিকে নিজের পরিচয় দিয়ে হার্ড ডিস্ক নিয়ে প্রশ্ন করতে থাকলে ঋতিকা তাকে পরিষ্কার জানিয়ে দেয় সে তাকে এই বিষয়ে কিচ্ছু বলবে না। এই নিয়ে অলরেডি পুলিশ তদন্ত শুরু করেছে, তাই এরপর যদি সে পুনরায় এইসব নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আসে তবে তারা সব কিছু এসপিকে জানিয়ে দেবে। এসপির কথা শুনে অশ্বিন তাকে বলে সে তাকে খুব ভালো করে চেনে, এমনকি কিরণও তাকে চিনত। সে তাদের কিরণের সাথে এসপির কিছু ফটোগ্রাফ দেখিয়ে বলে যে হয়তো কিরণের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, বরং তাকে পরিকল্পনা করে শেষ করা হয়েছে। তবে ঋতিকা অশ্বিনের কথায় পাত্তা না দিয়ে তাকে চলে যেতে বলে। কিছুক্ষণ পর ঋতিকা অফিসের জন্য বেরিয়ে গেলে তার ঘরে এসে উপস্থিত হয় রাজকুমারের গুন্ডা রিয়াস। সেও এসেছে হার্ড ডিস্কের খোঁজে, তাই সে হার্ড ডিস্ক কোথায় আছে জানতে চাইলে অভির কথা শুনে ভাবে সে মিথ্যে বলছে। তাই সে ওকে মারতে গেলে এই ঘটনা বাইরে থেকে দেখে নেয় অশ্বিন, কারণ সে এখনো অভির বাড়ির বাইরেই অপেক্ষা করছিল। তাই অশ্বিন অভিকে বাঁচাতে চালাকি করলে সে কোনো রকমের রিয়াজের হাত থেকে তাকে বাঁচাতে সক্ষম হয়। তবে রিয়াজ যাওয়ার আগে অভিকে হুমকি দিয়ে যায় যে তার কাছে মাত্র 1 সপ্তাহ সময় আছে। এই 1 সপ্তাহের মধ্যে যদি সে রিয়াজকে হার্ড ডিস্ক না দিতে পারে তাহলে তার মৃত্যু কেউ আটকাতে পারবে না। রিয়াজ চলে গেলে অশ্বিন বলে এই কালো টাকাকে সাদা করাই হচ্ছে রাজকুমারের আসল ব্যবসা, এমনকি তার ক্লায়েন্টদের সিংহভাগই হচ্ছে ড্রাগ ডিলার এবং করাপ্টেড পলিটিশিয়ান। রাজকুমারের আসল পরিচয় জানতে পেরে এবার অভি তাকে কিরণের ওই হার্ড ডিস্কের ব্যাপারে সবকিছু জানতে সাহায্য করবে বলে জানায়। রাতে এসপি অভি ও ঋতিকাকে তার বাংলোতে ডেকে পাঠালে এসপি তাদের অশ্বিনের থেকে দূরে থাকতে বলে। তখনই অভি এসপির কাছে জানতে চায় তার সাথে কিরণের কি সম্পর্ক, সে তাকে কিভাবে চিনত। আসলে গত 3 বছর ধরে রাজকুমারের কোম্পানির সমস্ত ট্রানজ্যাকশনের কপি হার্ড ডিস্কে ডাউনলোড করে কিরণের সেটা এসপিকেই দেওয়ার কথা ছিল এবং রাজকুমারের সব সত্য ফাঁস করলে এসপি তাকে বিদেশ পাঠিয়ে দিত। অর্থাৎ এই পুরো ঘটনা ছিল এসপি ও কিরণের মিলিত পরিকল্পনা। তবে কিরণ সেই হার্ড ডিস্ক এসপিকে দেওয়ার আগে মারা যায়। এখন সে জানে না কিরণ ওই হার্ড ডিস্ক কোথায় রেখে গেছে, তাই যেভাবেই হোক সমাজকে জঞ্জাল মুক্ত করতে হলে ওই হার্ড ডিস্ক খুব প্রয়োজনীয়। এর জন্য একমাত্র অভি তাকে সাহায্য করতে পারে। তাই অভি কিরণের কোনো গোপন ব্যাংক লকার বা জায়গা জানলে তা যেন এসপিকে এখনই জানায়। তবে অভি এসপিকে সাহায্য করতে রাজি না হলে সে এসপির বাংলো থেকে বেরিয়ে যায়। বাড়ি ফেরার সময় অভির হঠাৎ মনে পড়ে যে 3-4 মাস আগে কিরণ অভির নামে ব্যাংকে একটা লকার খুলেছিল, তবে সে জানে না কিরণ ওই লকারে কি রেখেছে। তাই ব্যাংকে গিয়ে লকারটা খুঁজতে থাকলে তারা সেখানে শুধুমাত্র একটা চাবি ছাড়া কিছুই পায় না। তবে তারা বুঝতে পারে না এই চাবি কিসের। ইতিমধ্যে অভি ও ঋতিকা গত রাতে যে এসপির সাথে দেখা করেছিল এটা রিয়াজ জেনে যাওয়ায় পরের দিন সকালে তারা বাইরে বেরোলে রিয়াজ তাদের ফলো করে পুনরায় অভির উপর হামলা করে এবং সে হুমকি দিয়ে যায় সে পুলিশকে যেন কোনো রকমভাবে সাহায্য না করে। ইতিমধ্যে সেখানে অশ্বিন হাজির হলে সে অভিকে বাড়িতে সেফলি ড্রপ করতে যায়। অশ্বিন অভিকে তার পরিবারের সম্পর্কে জিজ্ঞেস করলে জানায় তার পরিবারে এখন আর কেউ বেঁচে নেই। একটা গাড়ি দুর্ঘটনায় মারা গেছে তার বাবা, মা ও বড় বোন। অভি অশ্বিনকে তার সাথে এসপির শত্রুতার কারণ জিজ্ঞেস করলে বলে সে কিছুদিন আগে একটা অন্য দুর্ঘটনার খবর কভার করেছিল যেখানে স্বয়ং এমএলএ ছেলে জড়িত ছিল। তাই এসপি টাকা খেয়ে সে কেস থামাচাপা দেওয়ার চেষ্টা করলে অশ্বিন তার পর্দা ফাঁস করে দেয়। এরপর তাকে সাসপেন্ডও করা হয়েছিল, তার জন্য সে এখন অশ্বিনের উপর রেগে আছে। পরের দিন অভি আবারও অশ্বিনকে ডেকে পাঠায় তার বাড়িতে। অশ্বিন এলে অভি তাকে কিরণের লকার থেকে পাওয়া চাবিটার ব্যাপারে জিজ্ঞেস করলে অশ্বিন চাবিটা ভালোভাবেই দেখে বলে এটা কোনো ব্যাংকের লকারের নয়, বরং কোজিকোড রেলওয়ে স্টেশনের লকারের চাবি। অভি ও অশ্বিন সিদ্ধান্ত নেয় যে তারা কোজিকোড যাবে ওই লকারে কি আছে তা দেখতে।
তবে তারা যদি ট্রেনে যায় তাহলে এসপি ও রিয়াস দুজনেই জেনে যাবে। এই কারণেই ঠিক হয় আজকেই রাতে অশ্বিনের গাড়িতে রওনা দেবে কোজিকোড। তখনই ঋতিকা অভির বাড়িতে তার খোঁজ করতে এলে দেখে সেখানে অভির সাথে রয়েছে অশ্বিন। অভি তখন তাকে পুরো পরিকল্পনা জানালে ঋতিকাও তার সাথে যেতে চাইলে অশ্বিন বলে সে তাদের সাথে কোজিকোড না গিয়ে এইখানে যেন পুলিশ ও রিয়াজকে বিভ্রান্ত করার কাজ করে। তারা পরিকল্পনা বানায় যে ঋতিকা অভির ফোন তার গাড়িতে রেখে রাতে থ্রিসুর চলে যাবে। এতে পুলিশ তার ফোন ট্র্যাক করলেও তারা অভির আসল ঠিকানা পাবে না। অতঃপর সব গুটি ঠিক মতো সাজিয়ে রাতে অভি অশ্বিনের সাথে রওনা দেয় কোজিকোডের লকারের উদ্দেশ্যে আর ঋতিকা থ্রিসুরের উদ্দেশ্যে। তারা ঠিক করে লকার থেকে হার্ড ডিস্ক খুঁজে পেলে অভি সেটা রিয়াজকে দিয়ে দেবে ও পুলিশকে বলবে সে হার্ড ডিস্ক খুঁজে পায়নি। পরের দিন সকালে দুজনে কোজিকোড রেলওয়ে স্টেশনে পৌঁছে লকার খুলে কোনো হার্ড ডিস্ক খুঁজে পায় না, শুধু খুঁজে পায় কিরণের তার মায়ের সাথে কিছু ফটো, অনেক টাকা এবং একটা চেকবুক। চেকবুক থেকে কিরণের মায়ের ঠিকানা জানতে পেরে ঠিক করে তারা কিরণের মায়ের বাড়ি গিয়ে দেখবে সে আদৌ বেঁচে আছে কিনা। এরপর অভি ও অশ্বিন তার মায়ের বাড়ি পৌঁছলে তার মা তাদের পরিচয় জানতে চাইলে অশ্বিন বলে তারা কিরণের সাথেই কাজ করে। কিরণের মা তাদের জানায় যে বেশ কিছুদিন ধরে কিরণ ফোন ধরেনি, অর্থাৎ অভি ও অশ্বিন বুঝতে পারে যে কিরণের মৃত্যুর খবর তার মা এখনো জানেন না, তাই ওরাও কিছু বলে না। তার মা জানায় কিরণ বলেছিল সে রাজকুমারের অফিসে চাকরি ছেড়ে তার মাকে নিয়ে বিদেশ চলে যাবে। তখনই অভি একটা দেওয়ালে ফটো থেকে জানতে পারে কিরণের আরেক নাম হচ্ছে আমাল, কিন্তু সে এতদিন এটা কেন জানায়নি। অভি ওনাকে জিজ্ঞেস করলে তিনি উত্তর না দিয়ে তাদের চলে যেতে বলে। অতঃপর অভি ও অশ্বিন দুজনেই বুঝতে পারে কিরণের মা তাদের থেকে কিছু গোপন করছে, ঠিক যেমন কিরণ অভির থেকে অনেক কথা গোপন রেখেছিল। অশ্বিন সন্দেহ করে যে হয়তো ওই হার্ড ডিস্ক কিরণ তার মায়ের কাছেই লুকিয়ে রেখেছে, তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা আজ রাতে হোটেলে থেকে কাল আবার এখানে আসবে কিরণের মায়ের সাথে দেখা করতে। রাতে তারা একটু দূরে একটা হোটেল ভাড়া নিলে সেখানেও রাতের অন্ধকারে পৌঁছে যায় রিয়াজ। সে এসে অভি ও অশ্বিনের উপর আচমকা হামলা করে জানায় যে আজ সকাল থেকে তারা যা যা করেছে সবটাই সে জানে। তারা যেন তার চোখে ধুলো দিয়ে কিছু করার চেষ্টা না করে। যখনই তারা হার্ড ডিস্ক পাবে তারা যেন চুপচাপ তাকে দিয়ে দেয়, না হলে সে দুজনকেই আস্ত ছাড়বে না। হুমকি দিয়ে রিয়াজ চলে গেলে অশ্বিন ও অভি ঠিক করে তারা কাল আর কিরণের মায়ের বাড়ি যাবে না, কারণ অভি জানতো এখানে কিছু দূরেই কুটিয়ারি নামের জায়গায় কিরণের একটা কটেজ আছে, তারা সেইখানে যাবে যদি কিছু পাওয়া যায়। পরের দিন তারা কটেজে পৌঁছলে অশ্বিন বুঝতে পারে এইখানে আগে কেউ এসেছে। এমন সময় হঠাৎ করে বাইরে থেকে কটেজে আগুন লেগে গেলে বুঝতে বাকি থাকে না যে কেউ তাদের মেরে ফেলতে চায়। শ্বাসকষ্ট হয়ে অভি অজ্ঞান হয়ে গেলে অশ্বিন কোনো রকমে তাকে বাঁচিয়ে হসপিটালে অ্যাডমিট করে। এমন সময় দেখা যায় এই আগুন আর অন্য কেউ নয়, বরং লাগিয়েছে কিরণ, অর্থাৎ সেদিনের দুর্ঘটনায় সে মারা যায়নি। আর এইখানেই জানতে পারা যায় আসল সত্য। আসলে যে ট্রেন দুর্ঘটনার খবর সেদিন সবার সামনে এসেছিল তা হয়েছিল 11 তারিখ, আর কিরণ কোজিকোডের দিকে রওনা দিয়েছিল 8 তারিখ, মানে দুর্ঘটনার 3 দিন আগে। 11 তারিখে স্টেশনের কোনো সিসিটিভি ক্যামেরার ফুটেজেও কিরণের কোনো হদিশ নেই। এদিকে হসপিটালে অভির চোখ খুললে ঋতিকাও ইতিমধ্যে সেখানে এসে হাজির হয়। ঋতিকা অশ্বিনের থেকে কটেজে কিভাবে আগুন লাগলো জানতে চাইলে অশ্বিন বলে কটেজে আগুন জেনে বুঝেই তাদের মেরে ফেলার জন্য লাগানো হয়েছিল। তার আন্দাজ যদি ঠিক হয় তবে এটা করেছে কিরণ। তবে ঋতিকা ও অভি এইটা প্রথমে মানতে না চাইলেও অশ্বিন বলে ওই কটেজে তাদের যাওয়ার আগে কেউ থাকতো এবং সেদিন অভি ও ঋতিকা কিরণের যে মৃতদেহ দেখেছিল সেটা ছিল একদম পচা গলা। তারা তার মুখ বুঝতে পারেনি, আর আইডি কার্ড সহ বাকি জিনিস হয়তো কিরণেরই প্ল্যান করে তার নকল মৃতদেহের পাশে রেখেছিল। তখন অভি জানায় সে আসলে কিছু কথা তাদের থেকে এতদিন ধরে গোপন রাখছিল। কিরণ যখন এসপির সাথে রাজকুমারের সত্যি সামনে আনার জন্য এসব পরিকল্পনা করেছিল তখন নাকি সে সবটাই অভিকে জানায়, এমনকি সে হার্ড ডিস্কের কথাও জানতো। তারা হার্ড ডিস্ক দিলে এসপি তাদের বিদেশ যাওয়ার বন্দোবস্ত করে দিত, কারণ রাজকুমারকে এক্সপোজ করার প্ল্যানের আসল মাথা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ইডি। তবে অভি এটা জানতো না যে কিরণ এখনো বেঁচে আছে। সে বুঝতে পারেনি কিরণ এতদিন ধরে শুধুমাত্র মরে যাওয়ার নাটক করেছে। অভি আরও বলে যে কিরণ শুধু কোম্পানি থেকে ডেটা চুরির পরিকল্পনাই করেনি, বরং এসপি যদি তার কথা না রাখে তাই ব্যাকআপ প্ল্যান হিসেবে সে কোম্পানি থেকে 1 মিলিয়ন চুরি করে তার একজন কাছের বন্ধুর সাহায্যে তারা মিডল ইস্ট চলে যেত এবং তারপর সোজা ইউরোপ। রাজকুমারের কোম্পানির প্রতি বছর প্রায় 1000 কোটির মতো প্রফিট হয়, তো সেখান থেকে 1 মিলিয়ন সরানো কোনো ব্যাপার নয়।
তবে তার মতো ধুরন্ধরের থেকে ডেটা চুরি করা মোটেই সহজ ছিল না। তাই সে অভির সাথে সাথে কোম্পানির সিস্টেম ইঞ্জিনিয়ার অনন্তের সাথে সাহায্য নেয়। প্ল্যান মতে প্রথমে কিরণ অভির নামে একটা ব্যাংক লকার ওপেন করবে। তারপর সার্ভার থেকে সমস্ত ডেটা ডাউনলোড করার সময় অনন্তের কাছে একটা অ্যালার্ট নোটিফিকেশন যাবে। এতে সে জানতে পেরে যাবে যে কেউ সিকিউরিটি ব্রিচ করেছে। এই কারণে সে যেন এটা রাজকুমারকে না জানায়, তার জন্য তার সাহায্য অপরিহার্য। এরপর সব ডেটা ডাউনলোড হয়ে যখন এনক্রিপ্টেড হয়ে যাবে তখন সেই ডেটা ডিক্রিপ্ট করবে অনন্ত, কারণ ডেটা ডিক্রিপ্ট না হলে কোনো লাভ নেই। কিন্তু সমস্যা হলো কিরণের সাথে তার সম্পর্ক খুব একটা ভালো না হলেও অনন্ত অভির খুব ভালো বন্ধু হওয়ায় কিরণ তাকেই দায়িত্ব দেয় অনন্তকে রাজি করানোর। তাই অভি অনন্তকে পুরো পরিকল্পনা জানিয়ে কিরণের কথা না বলে জানায় ডাইরেক্ট এসপি তাকে বলেছে এইসব করতে, এবং এর পিছনে হাত রয়েছে কেন্দ্রীয় সরকারের। তারা যদি সরকারকে সাহায্য না করে তাহলে রাজকুমারের সাথে তারাও জেলে যাবে। এরপরেও অনন্ত এই প্রস্তাবে রাজি হতে চায় না। সে সরকার ও পুলিশকে বিশ্বাস না করতে চাইলে অভি বলে এই কাজ হয়ে গেলে সে তাকে 1 কোটি দেবে। এই টাকা নিয়ে সে শহর ছেড়ে পালিয়ে অন্য কোথাও সেটেল হয়ে যেতে পারবে। তবে অনন্ত শুধু 1 কোটি টাকা দিয়ে সন্তুষ্ট ছিল না। সে কাজটা করতে রাজি হয়, তবে অভিকে 3টে শর্ত দেয়। প্রথমত, সে তার নয় বরং অন্য কারো সিস্টেম ব্যবহার করবে। দ্বিতীয়ত, সে ডেটা ডাউনলোড করার পর সে কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট মাস্ক করবে না, কারণ যে কোনো আইটি প্রফেশনাল বুঝতে পারবে এটা কে করেছে। আর তৃতীয়ত, ডেটা ট্রান্সফার হওয়ার সাথে সাথেই যেন তার ব্যাংক অ্যাকাউন্টে 1 কোটি ঢুকে যায়। কিরণ অনন্তের সাথে সব শর্তে রাজি হলে সে তার সিস্টেমে সবকটা ডেটা ডাউনলোড করার সিদ্ধান্ত নেয়। এই কথা অভি অনন্তকে জানালে সে কিরণের সিস্টেম থেকে ডেটা ডাউনলোড করতে রাজি না হয়ে অভিকে বলে কিরণকে তার সিস্টেম থেকে ডেটা ডাউনলোড করতে। সে শুধু পরে তা ডিক্রিপ্ট করতে সাহায্য করবে এবং কিরণ এতে রাজি হয়ে যায়। একদিন রাজকুমার অফিসে আসে না, আর সেই দিনে অনন্ত কোম্পানির ভিজিটে মাদুরাই যাওয়ার মিথ্যে কথা বলে। এইটাই ছিল তাদের মাস্টার প্ল্যান। অফিস ফাঁকা পেয়ে কিরণ সব ডেটা ডাউনলোড করে অনন্তের সাথে ক্যাফেতে দেখা করে সমস্ত ডেটা ডিক্রিপ্ট করে দিলে কোম্পানির ডেটা হিস্ট্রি থেকে সব ডিলিট হয়ে যায় ও কিরণ সেটা একটা হার্ড ডিস্কে স্টোর করে রাখে। তবে শর্ত অনুযায়ী অনন্ত কিরণের থেকে 1 কোটি চাইলে কিরণ বলে তার কাছে এখন টাকা নেই, সে কিছুদিন পর তাকে পুরোটা দিয়ে দেবে। তবে এরপরে কিরণের মারা যাওয়ার খবর এলে সব পরিকল্পনা ঘেঁটে যায় ও অভি ধরা পড়ে যাওয়ার ভয়ে সব কথা গোপন রাখে। তবে সেই লকারের সাথে কিরণ কি করেছিল এই বিষয়ে অভি কিছুই জানে না। অশ্বিনের কাছে এখন পুরো ঘটনা পরিষ্কার। সে বলে কিরণ মারা যাওয়ার নাটক করেছিল এই একটাই কারণে। সে জানতো তার মারা যাওয়ার খবর যদি একবার ছড়িয়ে পড়ে তাহলে হার্ড ডিস্কের জন্য সবাই অভিকে সন্দেহ করবে, আর এই সুযোগে সে কোম্পানি থেকে চুরি করা টাকা নিয়ে পালিয়ে যেতে পারবে বিদেশে। তবে এত সব কাজ কিরণের একার পক্ষে করা সম্ভব নয়। তখনই অভি বলে কিরণ তাকে এক ক্লোজ ফ্রেন্ডের কথা বলেছিল, হয়তো তার সাহায্যেই হার্ড ডিস্ক এসপিকে দিয়ে সে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কথা পরিকল্পনা করছে। অর্থাৎ এখন তাদের কাজ হচ্ছে যেভাবেই হোক কিরণকে খুঁজে বের করা। তাই অশ্বিন বলে কোয়েম্বাটোরের বাইরে তার একটা প্রপার্টি আছে যেখানে তারা থাকতে পারে এবং কেউ তাদের কথা জানতেও পারবে না। অন্যদিকে কিরণ তার বন্ধুর সাথে দেখা করে তাকে হার্ড ডিস্ক দিয়ে দেয়। আসলে এতদিন ধরে হার্ড ডিস্ক কিরণের সাথেই ছিল, আর এসব পরিকল্পনা সে করেছিল তার বন্ধু প্রকাশের সাথে, ঠিক যেমনটা অশ্বিন অভিকে বলেছিল। এখন কিরণ হার্ড ডিস্কের ডেটা ঠিকঠাক আছে কিনা চেক করলে দেখে তার সমস্ত ডেটা এখনো এনক্রিপ্টেড, মানে অনন্ত তাকে মিথ্যে বলেছিল সে ডেটা ডিক্রিপ্ট করেনি। এটা জানতে পেরে প্রকাশ বলে সে যদি ডেটা ডিক্রিপ্ট না করাতে পারে তাহলে সে তাকে আর সাহায্য করবে না, আর এইটা একমাত্র করতে পারে অনন্ত। তাই রাতে প্রকাশ ও কিরণ অনন্তকে ধরতে কিছু গুন্ডা পাঠালে সে কোনো রকমে তাদের হাত থেকে বেঁচে পালিয়ে যায়। অনন্ত পালিয়ে গেছে জানতে পেরে কিরণ ও প্রকাশ ঠিক করে তারা তাকে ফোন করে অভির বন্ধু বলে পরিচয় দেবে এবং তাদের সাথে দেখা করে 1 কোটি নিয়ে যেতে বলবে। তাই প্ল্যান মতো প্রকাশ অনন্তকে কল করে বলে সে তার সাথে দেখা করে তাকে 1 কোটি দিতে চায়। তবে অনন্ত তার কল কেটে দিয়ে ফোন বন্ধ করে দেয়। পরের দিন অশ্বিন ঠিক করে তারা অনন্তের সাথে দেখা করে হার্ড ডিস্ক ট্র্যাক করে কিরণের খোঁজ করার চেষ্টা করবে। যদিও হার্ড ডিস্ক ট্র্যাক করা অত সোজা কাজ নয়, তাও একবার চেষ্টা করতে ক্ষতি নেই। তবে এমন সময় এসপি কোনোভাবে চড় লাগিয়ে অভিরা কোথায় লুকিয়ে আছে তা জানতে পারলে সে অভি সহ অশ্বিন ও ঋতিকাকেও অফিসে ডেকে পাঠায়। এসপি অভিকে জানায় কিরণ 11 তারিখ ট্রেনে চড়েনি, বরং সে 3 দিন আগে কোজিকোড গিয়ে 11 তারিখের মধ্যে ফিরে এসে চেন্নাই যাওয়ার জন্য রওনা দিয়েছিল। তো 11 তারিখ রাতে অভি আসলে ছিলটা কোথায়? তখনই অভি এসপির জেরার চাপে আরেকটা সত্যির উন্মোচন করে, যা এসপি ও অশ্বিন দুজনেরই মাথা ঘুরিয়ে দেয়।
আসলে অভি এতদিন লুকিয়ে কিরণের ফোন চেক করার সময় জানতে পারে যে অভি বেঁচে থাকলে যেহেতু সব সত্যি বাইরে চলে আসতে পারে, তাই কিরণ ও প্রকাশ অভিকে মেরে ফেলার ছক কষেছে। তবে সে এই বিষয়ে কিরণকে কোনো প্রশ্ন না করে কিছুই না জানার ভান করে। এরপর আসে 11 তারিখের রাত। সেই রাতে কিরণ অভিকে কল করে বলে এসপি তাদের সাথে দেখা করার জন্য অভিকে ডেকেছে। অভি তাই কিরণকে নিয়ে এসপির সাথে দেখা করতে গেলে কিরণ তাকে এসপির কাছে না এনে তাকে শহরের বাইরে নিয়ে যায়। অভি তাকে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলে কিরণ জানায় পাশে একটা ট্রেন দুর্ঘটনা হয়েছে, এসপি এখানেই আছে। এমন সময় কিরণের ফোনে এসপির গলা নকল করে প্রকাশ ফোন করে এবং সে তাদের যে নদীর ব্রিজের উপরে ট্রেন দুর্ঘটনা হয়েছে সেই নদীর ধারে আসতে বলে, এবং এতক্ষণে অভি বুঝে যায় যে কিরণ হয়তো সেইখানেই তাকে মেরে ফেলার ফাঁদ কষেছে। নদীর ধারে শুনশান এলাকাতে পৌঁছতে কিরণ অভির উপর হামলা করতেই যাবে, তার আগে অভি পিছন থেকে কিরণের মাথায় আঘাত করে তাকে মেরে নদীর জলে ফেলে সে গাড়ি নিয়ে পালিয়ে যায়। সে ভেবেছিল নদীর ধারে যেহেতু দুর্ঘটনা ঘটেছে তাই পুলিশ তার লাশ খুঁজে পেলেও ভাববে সে ট্রেন দুর্ঘটনায় মারা গেছে, ফলে অভির উপর কোনো সন্দেহ হয়ে যাবে না। তাই অভি যখন ট্রেন দুর্ঘটনায় কিরণের লাশ খুঁজে পাওয়া গেছে জানতে পারে, সে ভেবেছিল সত্যি সেদিন কিরণ মারা গেছিল, তবে এখন সে বুঝতে পেরেছে সেদিন কিরণ মারা যায়নি, বরং পরে প্রকাশ তাকে উদ্ধার করে কিরণের সব জামা কাপড়, আইডি অন্য একটা লাশের সাথে রেখে দেয়। এবার কিরণ যেহেতু এখনো বেঁচে আছে তাই এখন অভিকে খুনি বলে বিবেচ্য করা উচিত নয়, এই কারণে পুলিশ তাকে ছেড়ে দেয়। এমন সময় এসপি এই রহস্যের আরও একটা জট খোলে। এতদিন ধরে অশ্বিন ও অভি যেখানেই যাচ্ছিল সেইখানে পৌঁছে যাচ্ছিল রিয়াস, কিন্তু কিভাবে সেটা মাথায় ঢুকছিল না। এসপি জানায় রিয়াস ও রাজকুমারকে এতদিন ধরে অশ্বিন ও অভি কি করছে, কোথায় যাচ্ছে এসব খবর পাচার করত অভির বেস্ট ফ্রেন্ড ঋতিকা। এসপি ঋতিকার থেকে এই বিষয়ে জানতে চাইলে সে বলে যে কিরণ মারা যাওয়ার পরের দিনে রাজকুমার থেকে কিরণের ব্যাপার জিজ্ঞাসাবাদ করে, তবে সে কিছুই জানতো না। তাই রাজকুমার তাকে সবসময় অভির সাথে থেকে তার সব মুভমেন্ট রিয়াজকে জানাতে বলে, আর সে যদি কোনো রকম চালাকি করে তাহলে রিয়াজ তার পুরো পরিবারকে শেষ করে দেবে। এই ভয়ে সে এতদিন ধরেই এমনটা করছিল। অতঃপর এসপি স্টেশনের লকার থেকে পাওয়া সব জিনিস নিয়ে তাদের সবাইকে যেতে বললে তারা চলে যায় আনন্দের সাথে দেখা করতে। অশ্বিন তাকে কিরণের মৃত্যুর খবর মিথ্যে ছিল জানালে আনন্দ বুঝতে পারে কাল কিরণের লোক তার উপর আক্রমণ করেছিল, কারণ সেদিন আনন্দ পুরো ডেটা ডিক্রিপ্ট করেছিল, তবে সেটা তার নিজের কাছে একটা পেন ড্রাইভে সেভ করে রাখে, যার ফলে তার হার্ড ডিস্কে থাকা সমস্ত ডেটা এখন এই পেন ড্রাইভে এনক্রিপ্টেড, এবং এই পেন ড্রাইভ ছাড়া কিরণ কোনো মতেই তাই হার্ড ডিস্ক ওপেন করতে পারবে না। এসব শুনে অশ্বিন বুঝতে পারে আনন্দের জীবনের ঝুঁকি রয়েছে, তাই সে তাকেও তাদের সাথে নিয়ে যেতে চাইলে তখনই সেখানে হাজির হয় কিরণের পাঠানো গুন্ডারা। তাদের দিকে আনন্দ পালিয়ে গেলে অবশেষে তারা তাকে ধরে ফেললে অশ্বিন ও অভি তাকে কোনো রকমে বাঁচায়। তবে এমন সময় কিরণের গুন্ডাদের সাথেই সেখানে উপস্থিত হয় রিয়াজ। রাজকুমার এখনো জানে না আনন্দ এইসবের সাথে যুক্ত, বরং রিয়াজ এইখানে এসেছিল অভিকে ফলো করতে। তবে কিরণের গুন্ডারা অনন্তের উপর আক্রমণ করেছে দেখে সে উল্টে কিরণের গুন্ডাদের উপরে আক্রমণ করতে শুরু করে, আর সেই সুযোগে ঋতিকা গাড়ি নিয়ে আসলে অশ্বিন, অভি ও অনন্ত গাড়িতে চাপতেই যাবে। এমন সময় কিরণের একজন গুন্ডা অনন্তের পেটে গুলি করলে সে গুরুতর জখম হয়। অভিরা কোনো রকমে তাদের থেকে বেঁচে তাকে হসপিটালে অ্যাডমিট করে। এদিকে রিয়াজ পুরো ঘটনা রাজকুমারকে জানালে সে বুঝতে পারে হার্ড ডিস্কের মাস্টার মাইন্ড তার বিজনেস পার্টনার প্রকাশ। আসলে প্রকাশের উদ্দেশ্য একটাই, রাজকুমারের পর্দা ফাঁস করে তাকে জেলে পাঠিয়ে পুরো রাজত্ব একাই ভোগ করা। তবে রাজকুমারের মাথায় ঢোকে না আনন্দ তাদের সাথে কি করছিল। তবে সে এখন তাদের ব্যাপারে বেশি মাথা না ঘামিয়ে রিয়াজকে নির্দেশ দেয় প্রকাশের পিছু করতে, কারণ সে বুঝতে পেরেছে হার্ড ডিস্ক এদের কারোর কাছে নেই, সেটা আছে কিরণের কাছে, আর কিরণ রয়েছে প্রকাশের সাথে। এরই মাঝে প্রকাশের দল খবর দেয় যে তারা আনন্দকে নিয়ে আসতে পারেনি, আর তখনই তার ফোনে কেউ অচেনা নাম্বার থেকে একটা পেন ড্রাইভের ছবি পাঠিয়ে লেখে এই পেন ড্রাইভটা তারা তাকে দিয়ে দেবে এবং এইটা ব্যবহার করে তারা হার্ড ডিস্কও ওপেন করতে পারবে, তবে বিনিময়ে তাদের চাই 1 কোটি। কিরণ নাম্বারটা থেকে বুঝতে পারে এটা অভির নাম্বার। আসলে অভি, অশ্বিন ও ঋতিকা প্ল্যান করে যে তারা সেই পেন ড্রাইভ দেওয়ার নাম করে প্রকাশ ও কিরণকে তাদের বলা জায়গায় ডাকবে, আর প্রকাশ আসতে বাধ্য, কারণ এটা ছাড়া হার্ড ডিস্ক অচল। তবে সেইখানে উপস্থিত থাকবে রিয়াজ। ঋতিকা রাজকুমারকে পুরো প্ল্যান জানিয়ে দেবে যাতে কিরণ যখন হার্ড ডিস্ক নিয়ে লোকেশনে আসবে তখন রিয়াজ তার থেকে হার্ড ডিস্কটা নিয়ে পরে তারা পুলিশকে বলে দেবে হার্ড ডিস্কের ব্যাপারে তারা জানে না। তাদের এই ফাঁদে সহজেই পা দেয় প্রকাশ।
সে অভিকে ভিডিও কল করে টাকা ছাড়া আর কি চাই জানতে চাইলে অভি বলে তাকে 1 কোটির সাথে হার্ড ডিস্কের একটা কপি ও কিরণকে চায়। তবে প্রকাশ কিরণের ব্যাপারে কিছু বলতে না চাইলে অভি ফোন কেটে দেয়। তবে প্রকাশ জানে ওই পেন ড্রাইভ ছাড়া তাদের পক্ষে হার্ড ডিস্ক ওপেন করা সম্ভব নয়, তাই তারা আবার অভিকে ফোন করলে এইবার প্রকাশ শর্তে রাজি হয়ে যায়। প্ল্যান মাফিক অভি একটা ধাবাতে প্রকাশ ও কিরণের সাথে দেখা করতে এলে সে প্রকাশকে পেন ড্রাইভ দিয়ে তার একটা কপি নিজের কাছে রেখে দেয়। আর তখনই ধাবায় এসে উপস্থিত হয় পুলিশের দল। তারা এসেই প্রকাশকে এনকাউন্টার করে কিরণের পিছু করে। তবে কিরণ তাদের হাত থেকে কোনো রকমে পালিয়ে অভিকে মারার জন্য ধাওয়া করে, কারণ সে ভাবছিল পুলিশকে ডাকাও ছিল অভিরই প্ল্যান। একটু দূরে কিরণ অভিকে খুঁজে পেলেও অভি উল্টে তার উপর হামলা করে ঘায়েল করে 11 তারিখ রাতের ঘটনা জানতে চাইলে কিরণ বলে সে অভির আক্রমণের পরেও বেঁচেছিল। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে এলে তাকে জলে ভাসতে দেখে একজন তাকে বাঁচাতে আসলে কিরণ তাকে মেরে তার জামা কাপড় আইডি তাকে পরিয়ে দেয়। অভি বুঝতে পারে তাহলে সেদিন একে প্রকাশ সাহায্য করেনি। এমন সময় ঘায়েল অবস্থাতেও কিরণ উঠে দাঁড়িয়ে অভিকে মারতে গেলে ইতিমধ্যে সেখানে এসে হাজির হয় রিয়াজ। সে কিরণকে মেরে ফেলে অভিকেও মারতে চায়, কারণ রিয়াজ কিরণের মতোই ভাবতে থাকে যে অভি পুলিশকে তাদের প্ল্যানে সামিল করে তাকেও ফাঁসাতে চেয়েছিল। কিন্তু অভিকে মারার আগে সেখানে পুলিশ চলে এলে তারা তাকে গ্রেপ্তার করে। এসপি অশ্বিন ও অভিকে অফিসে এনে জানায় তারা সবাইকে ধরে ফেললেও রাজকুমার পালিয়ে গেছে, তবে কিছুদিনের মধ্যেই তারা তাকেও ধরে ফেলবে। আর এইখানে এসপি অশ্বিনকে এমন একটা গল্প শোনায় যা শুনে মাথা ঘুরে যায়। অশ্বিন জানতে পারে অভির আসল নাম হচ্ছে অঞ্জলি চন্দ্রন। তার বাবার নাম ছিল চন্দ্রকুমার এবং মায়ের নাম মায়াদেবী আর দিদির নাম পূর্ণিমা। আসলে তারা ছোট থেকেই বাবার কাজের সূত্রে কাতারে বসবাস করত। তার বাবা ছিল ইঞ্জিনিয়ার ও মা নার্স। অঞ্জলি তখন 9 বছরের। তখনই কনস্ট্রাকশনের ফিল্ডের এক দুর্ঘটনায় তার বাবা মারা যায়। তবে কিছু বছর পর তাদের জীবনে নেমে আসে আরেক ঝড়। পূর্ণিমা যখন বয়স 15, তখন দুজন অচেনা যুবক তার সাথে খারাপ কাজ করে। সে প্রায় 4 দিন ধরে আইসিইউতে ছিল। এই কেসের তদন্ত শুরু হওয়ার আগেই 2 যুবকের বাবা মা দেশ ছেড়ে পালিয়ে যায়। আর এই ঘটনার 6 মাস পরে পূর্ণিমা ডিপ্রেশনের কারণে নিজেকে শেষ করে দেয়। মাত্র 15 বছরের মেয়ের মৃত্যু শোকে মায়াদেবী বিধ্বস্ত হয়ে পড়লে তারা কেরালায় নিজস্ব ভিটেতে ফিরে আসে। তবে কিছু বছরের মধ্যেই তিনিও মারা যান। এরপরে একাকী অঞ্জলি ঠিক করে সে ওই 2 যুবককে খুঁজে বের করে তার মা ও বোনের মৃত্যুর প্রতিশোধ নেবে। আর তাদের মধ্যে একজনের নাম ছিল অমল অর্থাৎ কিরণ। তাই অঞ্জলি অভি ছদ্ম নাম নিয়ে এই কোম্পানিতে জয়েন করে তার সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে। এরপর অভি এসপির সাথে কিরণের হওয়া সমস্ত প্ল্যানের ব্যাপারে জানতে পারে। সাথে এইটাও জানতে পারে যে কিরণ একজন বন্ধুর সাথে মিলে তাকে 11 তারিখের রাতে মারার প্ল্যান করছে। 11 তারিখ রাতে কিরণ অভিকে সারপ্রাইজ দেওয়ার নাম করে তার বাড়ি এসে তাকে মারতে গেলে সে তার উপর হামলা করার আগেই অভি তার জুসে ড্রাগ মিশিয়ে দিলে কিরণ অজ্ঞান হয়ে যায়। আর তখনই অভি টিভিতে দেখতে পায় ব্রিজের পাশে ট্রেন দুর্ঘটনার নিউজ। অভি ঠিক করে সে কিরণকে ওই নদীতেই ফেলে দেবে এবং সেইখানেই জলে ডুবে মারা যাবে কিরণ। আর কেউ তার লাশ খুঁজে পেলেও ভাববে ট্রেন দুর্ঘটনায় কিরণ মারা গেছে। তবে কিরণকে মেরে ঘরে ফেরার পরেই অভি জানতে পারে কিরণ বেঁচে গেছে ও সে তার ক্লোজ বন্ধুর কাছে গেছে। সে জানতো কিরণ তার উপর আবার হামলা করবে। এই কারণে কিরণকে খুঁজে বের করার জন্য অভি অশ্বিনের সাহায্য নিয়েছিল। অর্থাৎ সেদিন অভির সাথে কিরণের লড়াই নদীর ধারে হয়নি, বরং হয়েছিল তার বাড়িতে। এর আগে সে ওই রাতে যা কাহিনী বলেছিল সেইটাও ছিল একটা মিথ্যে গল্প। তবে এসপি বুঝতে পারে অভির সাথে ছোটবেলায় কি ঘটেছিল আর সে কেন এই পুরো প্ল্যান সাজিয়েছিল কিরণের বিরুদ্ধে। তাই সে অভির বিরুদ্ধে কোনো কেস ফাইল না করে তাকে ছেড়ে দেয়। রাতে এসপি জানতে পারে যে পুলিশ রাজকুমারকে তুতিকোরিনে গ্রেপ্তার করে নিয়েছে। তবে সাথেই এসপি আরও একটা ঘটনা জানতে পারে যা দেখে এইবার তার হোঁশ উড়ে যায়। আসলে পূর্ণিমার উপর হওয়া ঘটনার জন্য যে 2 জন দায়ী ছিল তাদের মধ্যে একজন কিরণ হলেও দ্বিতীয়জন প্রকাশ নয়, বরং সে হচ্ছে অশ্বিন কুমার। ওই সময় প্রকাশ কাতারে থাকলেও সে এইসবের কিছুই জানতো না। আর এতদিন ধরে অভি যে ক্লোজ ফ্রেন্ডের কথা বলতো সেটা প্রকাশ নয়, ছিল অশ্বিন। শুরু থেকে গোটা প্ল্যানের মাস্টার মাইন্ড ছিল অশ্বিন। তারা দুজনে মিলেই রাজকুমারকে ফাঁসিয়ে 1 মিলিয়ন নিয়ে দেশ ছেড়ে পালাতে চেয়েছিল। তবে কিরণ কোম্পানি থেকে 1 মিলিয়ন চুরি করলেও সেটা নিয়ে পালানোর আগেই অভি তার উপর আক্রমণ করলে তার হাত থেকে সব টাকা হাতছাড়া হয়ে যায়।
এরপরে সে বুঝতে পারে অশ্বিনের থেকে এখন সে সাহায্য নিলে যেইভাবেই হোক তাকে অশ্বিনকে টাকা দিতে হবে। তাই সে অশ্বিনকে ধোঁকা দিয়ে প্রকাশের সাথে প্ল্যান করে রাজকুমারকে ফাঁসিয়ে ইউরোপ চলে যাওয়ার। তবে সেইখানেও বাধা পড়ে শুধুমাত্র একটা পেন ড্রাইভের জন্য। এর জন্য সে অভির থেকে পেন ড্রাইভ নিয়ে হার্ড ডিস্ক খুলে ভেবেছিল সেটা এসপিকে দিয়ে দেবে, কিন্তু তার আগেই তাদের প্ল্যান বানচাল হয়ে গেলে কিরণ আর প্রকাশ দুজনেই মারা যায়। ফলে তিনজনের ভাগ্যে কিছুই জোটে না। আর এদিকে রাজকুমার ও রিয়াজও ধরা পড়ে গেছে। এখন অশ্বিন অভিকে তার সাথে নিয়ে গেছে, কারণ অভির কাছে কিরণের যে 1 মিলিয়ন রয়েছে সেটা এখন অশ্বিনের চাই। এই কারণেই এতদিন ধরে এসে অভিকে সাহায্য করছিল যাতে সে হার্ড ডিস্কের কপি ও পুরো টাকা পেয়ে যায়। এসপি এই ঘটনা জানতে পেরে অভিকে ফোন করে পুরোটা জানালে অভি অশ্বিনের আসল পরিচয় ও তার আসল উদ্দেশ্য জেনে প্রচণ্ড ঘাবড়ে গিয়ে বাড়ির মধ্যে একটা জায়গায় লুকোনোর চেষ্টা করে। তবে অশ্বিন দেখে মারার চেষ্টা করলেও অভি কোনো রকমে অশ্বিনকে মেরে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। আর এই ঘটনার সাথেই শেষ হয় আজকের এই অসাধারণ টুইস্টে পড়া মুভি মিরাজ।